ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব 43। তুমি কত সফট ফারহাদ বেবি। কথাটি বলেই ফারহাদ গলার গাঢ় করে একটা চুমু দিল, যেমনটা সে তাহসিনা তানিয়ার বাচ্চা ছোট ফারহাদের কপালে দিয়েছিল। হ্যাঁ, আসিল সেই ছোট ফারহাদকে নিয়ে স্বপ্ন দেখছে। এদিকে ফারহাদের অবস্থা টাইট। আসিলের দেওয়া চুমুর সাথে সাথে ফারহাদ নিজে চোখ বন্ধ করে হাত মুঠো করে ধরে, শরীরের সমস্ত লোম সজাগ হয়ে গেছে। প্রণয় অনুভূতি মাথা চাগার দিয়ে উঠছে। তার উপর আবার মেয়েটা তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার গরম নিঃশ্বাস ফারহাদের গলায় এসে পড়ছে। এই মুহূর্তে নিজেকে ঠিক রাখা বড্ড কঠিন হয়ে পড়েছে। এই সবের মাঝে আসিল আরও শক্তভাবে জড়িয়ে ধরল ফারহাদকে। বেবি ফারহাদ, তুমি যত নির্দোষ, আর আমার ফারহাদ ততই অপরাধী, ডেভিল। বলেই চুমু দেওয়া জায়গায় সজোরে কামড় বসাই, জায়গাটা লাল হয়ে যায়। ফারহাদ দাঁতে দাঁত চেপে সহ্য করে। মনে হচ্ছিল আসিলকে বিছানার সাথে চেপে ধরে এই কামড়ের প্রতিশোধ হিসেবে মেয়েটার আঁকাবাঁকা শরীরে নিজের দাঁতের দাগ বসাতে। কিন্তু নিজের এই ভয়ানক চিন্তা ভাবনাকে সাইডে রেখে আসিলকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায়। সকালে খবর হবে। সকালের মিষ্টি রোদের সোনালি রঙের আলো মুখে এসে পড়তেই আসিল ভ্রুকুচকে চোখ খোলে। হালকা মাথা উঁচিয়ে নিজের অবস্থান বুঝতে পেতেই আসিলের ঘুম উড়াল দিল। ফারহাদের হাত এখনও তার কোমরে বিদ্যমান, আর আসিলের অর্ধেকের বেশি দেহ ফারহাদের বিশাল দেহের ওপর। তা দেখে আসিলের চোখ কপালে। তার স্পষ্ট মনে আছে সে রাতে ঘুমানোর আগে কোলবালিশ রেখেছিল দুজনের মাঝে। কিন্তু কথা হলো, বালিশটা সরালো কে, সে নাকি ফারহাদ? ডাউট ক্লিয়ার করার জন্য আসিল ফারহাদের বুকের উপর হাত রেখে তাকে নাড়াতে লাগলো। ফারহাদ, এই যে ওঠেন বলছি, ফারহাদ। লম্বা প্রশ্বাস টেনে ফারহাদ আধো চোখ খুলে ঘুমে আচ্ছন্ন কণ্ঠে বলল, ডিস্টার্ব করবেন এঞ্জেল, ঘুমাতে দাও। আপনার ঘুমের গোষ্ঠী কিলাই, আগে বলুন বালিশকে সরিয়েছে। কোন বালিশ? অবুঝ হয়ে, কোন বালিশ? বাহ, কি প্রশ্ন! কাল আমি যে বালিশটা রেখেছিলাম আপনার আর আমার মাঝে, ওই বালিশটা কে সরিয়েছে? নিশ্চয়ই আপনি। ফারহাদ এবার পুরো চোখ খোলে আসিলের দিকে তাকিয়ে অ্যাটিটিউডের সাথে ভ্রু নাচিয়ে বলে, ও হ্যালো মিসেস। আমি ডেসপারেট হয়ে যাচ্ছি না তোমার কাছে আসার জন্য, নিজেকে কন্ট্রোল করতে পারি আমি। আর রইল বালিশের কথা, তো আমি কোনো বালিশ সরাইনি, তুমি হয়তো সরিয়েছো ঘুমের ঘোরে। আর দেখো, আমি তোমার উপর না, বরঞ্চ তুমি আমার উপর শুয়ে আছো। এখন বলো, ডেসপারেট বেশি কে, তুমি নাকি আমি? ফারহাদের কথায় আসিল নিজের দিকে তাকায়। সত্যিই সে ফারহাদের ওপরে শুয়ে আছে। আসিল চটজলদি সরে আসে। সিসি, এটা কি করে সম্ভব? সে এতটা বেহায়া কি করে হতে পারলো? আসিল কিছু না বলেই বিছানা ছেড়ে উঠতে গেলে ফারহাদ তাকে ফট করে বিছানায় ফেলে হাত দুটো চেপে ধরে। ফারহাদ আসিলের মুখের কাছে ঝুঁকে পড়ে নিজের খয়েরি চোখ জোড়া আসিলের ঝিল সমান চোখে সীমাবদ্ধ রেখেই কটা ভুরু নাচিয়ে বলল, পালাচ্ছ কোথায়? ভাষা খুঁজে পাচ্ছ না বুঝি? তাহলে আমি কি ধরে নেব তুমি নিজেকে আমার কাছে সঁপে দিতে চাইছো? হুম। আসিল কিছুই বলে না, চুপ হয়ে শুয়ে থাকে। উত্তর দেওয়ার মতো ভাষা নেই তার মাঝে। সে তো নিজেই ফারহাদকে জড়িয়ে ধরেছিল। আসিলকে চুপ থাকতে দেখে ফারহাদ বেশ মজা পায়। নিজের গলায় ইশারা করে দেখিয়ে বলল, এই দেখো তুমি কি করেছো এটা। আসিল ফারহাদের গলার দিকে তাকাতেই চমকে ওঠে। ইস, এটা কি করেছে সে! মান ইজ্জতের ফালুদা হয়ে গেল। আসিল এবার নিজেকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগলো, কিন্তু ফারহাদ আরও শক্ত করে চেপে ধরল। আমি কিন্তু আমার উত্তর পাইনি। আসিল তাও কিছু বলল না। ফারহাদ আসিলের ঘাড়ের কাছে গিয়ে লম্বা একটা শ্বাস টানে। উফ, এই ঘ্রাণ! ফারহাদ আসিলের কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নীরবতাকে কি সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেব? আসিল ফারহাদের বুকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে ফারহাদ বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে। লং স্কার্ট, ম্যাচিং টপ আর হিজাব পরে পিঠে ব্যাগ নিয়ে আসিল নেমে আসে। তার পেছন পেছন ফারহাদও তার ক্রাশ খাওয়া লুক নিয়ে ডাইনিং টেবিলের সামনে এসে হাজির হয়। সবাইকে শুভ সকাল জানিয়ে খাওয়া শুরু করে। আসিল আজ কলেজে যাবে? হ্যাঁ নানু, আজ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট আছে, তাই যেতে হবে। ভাবি, ইউ লুক সো মাচ বিউটিফুল। দাদাই কোনো কমপ্লিমেন্ট দাও। ফারহাদ খাবার এক চামচ মুখে পুরে নিয়ে বলল, আজকের খাবারটা খুব ডেলিশিয়াস হয়েছে। ফারিয়া কপাল চাপড়ে বলল, উফ দাদাই, খাবারের কমপ্লিমেন্ট করতে বলিনি, ভাবি লুক নিয়ে কমপ্লিমেন্ট করতে বলেছি। ফারহাদ আসিলের দিকে তাকিয়ে আবার খাওয়ায় মন দিল, আর অত্যন্ত ভাবের সাথে বলল, একটা মানুষকে রোজ নিজের সামনে ঘুরঘুর করতে দেখি, তাকে নিয়ে আবার আলাদাভাবে কমপ্লিমেন্ট করার কি আছে? যেমন রোজ তাকে দেখতে লাগে তেমনই আজ লাগছে।
ফারহাদ কথাটি খুব অ্যাটিটিউডের সাথে বললেও আজ যে আসিলকে ভীষণ সুন্দর লাগছে সেটা সে ইগনোর করতে পারবে না। আসিল এদিকে রাগে ফুঁসতে থাকে। মানুষটার মুখ থেকে মিষ্টি কথা শোনা হচ্ছে সালমান খানের বিয়ের নিউজ শোনার মতো, যা কোনোদিন পসিবল নয়। ফারহাদ গাড়ি নিয়ে ওয়েট করছে আসিলের জন্য, বারবার হর্ন বাজিয়ে আসিলকে ডাকছে। বিরক্তি নিয়ে আসিল ফারহাদের পাশের সিটে বসে জোরে দরজা বন্ধ করলো। আসিল একা কলেজ যাওয়ার কথা বলতেই ফারহাদ তা সম্পূর্ণভাবে নাচক করে দেয়। সেই কারণের জন্য আসিল আরও রেগে আছে। ফারহাদ গাড়ি স্টার্ট দেয়। আসিল বুকে হাত গুজে মুখ ফুলে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। এরকম মুখ ফুলে বসে আছো কেন? আমার ইচ্ছা, আমার যা ইচ্ছা আমি তাই করব, আপনার তাতে কি? সত্যি বলতে আমারও অনেক কিছু করতে মন চাইছে, আর এই ইচ্ছা তুমি জাগিয়েছো কাল রাত থেকে। কাল রাতে তো কিছু করতে পারিনি, কিন্তু এখন। গাড়ি থামিয়ে আসলের দিকে ঝুঁকে ভ্রু নাচিয়ে বলল, চলো শুরু করি। না এখানে না, পিছন সিটে চলো। ফারাদের একরকম লজ্জাজনক কথাবার্তা শুনে আসিল কেঁপে উঠল। কান গরম হয়ে গেল, সিটকে গেল সিটের সাথে। কাঁপা কাঁপা কণ্ঠে ইনোসেন্ট ফেস করে বলে, কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে তো। ফারাদ বাঁকা হেসে আবার ড্রাইভ করায় মন দিল। এর আসিলের হাঁপ ছেড়ে বাঁচল। একটা ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তার আশেপাশে ছাত্রছাত্রীদের ভিড়। সামান্য কিছু মিনিটের মধ্যে এটা কি হয়ে গেল কারোরই বোধগম্য হলো না। সেই ভিড় ঠেলে ফারহাদ রাগান্বিত ফেস নিয়ে আসিলের হাত টেনে কলেজের ভেতর চলে গেল, যেন এখানে কিছুই হয়নি। এদিকে আসিল কেঁদে সারা, তার জন্য একজনের এরকম অবস্থা, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বেরিয়ে এলো আসিল আর ফারহাদ। আসিলকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে শুরু করে। রাগ যেন গায়ে ভর নামই নিচ্ছে না, চোয়াল শক্ত করে রাগে ফুসফাস করছে। আসিলের ননস্টপ কান্নায় বিরক্ত হয়ে এক ধমক দিয়ে বলল, স্টপ ক্রাইং, জাস্ট স্টপ ইট। এমন করে কান্না করছো যেন কেউ মরে গেছে। এত দরদ উঠলে উঠছে কেন তার প্রতি? শুক্রিয়া করো তাকে আমি জানে মারিনি। আর একবার কান্নার আওয়াজ পেলে তোমার খবর আছে। আসিল কান্না করতে করতে ফারহাদের উপর চিৎকার করে বলল, মানুষ মারা ছাড়া আপনি আর পারেনটা কি? আপনার মতো নির্দয় পাষাণ মানুষ আমি দুটো দেখিনি, দেখার সুযোগও দেব না। ফ্ল্যাশব্যাক, কলেজের সামনে গাড়ি থামতে আসিল নেমে পড়ে। আসিলকে দেখা মাত্র একটা ছেলে ছুটে আসে আর আসিলকে হালকাভাবে জড়িয়ে ধরে। তোমাকে কত ফোন করেছি কিন্তু তোমার ফোন সুইচ অফ বলছে। আসিলের ভয়ে কপাল ঘেমে যায় আর চোখে গাড়ির দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে ছেলেটাকে ছাড়াতে ছাড়তে বলে, রোহিত আসলে আমার ফোন খারাপ হয়ে গেছে তাই। আজ আমার তোমাকে খুবই ইম্পর্ট্যান্ট কথা বলার আছে। আসলে আমি তোমাকে না, বাক্যটা আর সম্পূর্ণ করতে পারল না। সেটাই হলো যেটা নিয়ে আসিল এতক্ষণ ভয় পাচ্ছিল। পরপর 3টা ঘুষি দিল ফারহাদ ছেলেটার নাকে। নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে ছেলেটার। কিন্তু ফারহাদ মারা থামায়নি, ঘুষির পর ঘুষি মেরেই চলেছে। রাগে শরীর জ্বলছে তার। আশেপাশের সমস্ত মানুষ এগিয়ে আসে, কিন্তু কেউ ফারহাদকে থামানোর চেষ্টা পর্যন্ত করছে না। ফারহাদের হিংস্র রূপ দেখে সবাই নীরব দর্শক বিভাগে যোগ দিয়েছে। এদিকে আসিল ফারহাদকে থামাতে গিয়েও পারছে না। হাউ ডেয়ার ইউ টাচ হার, কথাটি বলে কোমরের পেছন থেকে গান বের করতে যাবে কি, আসিল তাকে আটকে ধরে জোরে হাত টেনে নিজের দিকে ফেরায়। কান্নারত কণ্ঠে বলল, না ফারহাদ, এরকম করবেন না, ও মরে যাবে। আই ডোন্ট কেয়ার, বাট আই ডু। ফারহাদ কিছুক্ষণ আসিলের দিকে তাকিয়ে থেকে ওর হাত ধরে ভিড় ঠেলে কলেজে প্রবেশ করে। আসিলের হাত টেনে নিজের কেবিনে নিয়ে আসে, ধাক্কা দিয়ে সোফায় বসিয়ে দেয়। আসিলের সামনে হাঁটু ভাঁজ করে বসে দাঁতে দাঁত পিষে বলল, নাও কিস মি। কি? আসিল যেন আকাশ থেকে পড়ল, কান্না তার বাদ ধরেছে। অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে সে। ফারহাদ আসিলের তাকানো দেখে নাক ফুলিয়ে বলল, এভাবে তাকানোর ফুরসত পরে পাবে। এমনিতেও কাছে আসার সূত্রপাত তুমিই ঘটিয়েছ, আমি না। আমি আমার কথায় অটল ছিলাম। যাই হোক, আমার রাগ কমানোর জন্য কিস চাই, তাড়াতাড়ি দাও। আমি দেওয়া শুরু করলে তোমার ঠোঁট আজ আস্ত থাকবে না, ব্যথা পাবে। তাই নিজে থেকে দাও। পারবো না, আমি করব না। আচ্ছা তাই নাকি? কই, আমি যখন তোমার কাছে টানিনি তখন তো ঠিক উন্মাদের মতো আমার দেহে নিজের ঠোঁট ছোঁয়াও। আর আসিল আর শুনতে পারল না, নিজের নরম ঠোঁট দিয়ে ফারহাদের অধর আঁকড়ে ধরে। এটা চুমু না কামড়। ফারহাদকে চুপ করানোর পদ্ধতি। সিসি, লজ্জায় মরে যাবে এবার মেয়েটা। এরকম কে বলে? ফারহাদ কিস করা অবস্থায় বাঁকা হাসল। আসিল সরে আসার চেষ্টা করতেই ফারহাদ তা হতে দেয়নি।
আসিলকে কিস করতে করতে কোলে তুলে নিয়ে নিজের কাছের ডেস্কের উপর বসায়। আসিলের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। তীক্ষ্ণ ত্বক হয়ে চুমু খেতে লাগলো আসিলের ঠোঁটে। আসিলকে চুপচাপ থাকতে দেখে ফারাদ হালকা বাইট করে। আসিল কেঁপে ওঠে, বুঝতে পারে ফারাদ রেসপন্স চাইছে। তাই ফারাদের চুমুর সাথে তাল মেলানোর চেষ্টা করে, কিন্তু পারে না। চুমু ধীরে ধীরে উন্মাদে পরিণত হচ্ছে। ফারাদ ঠোঁট ছেড়ে আসিলের হিজাব তুলে গলায় নাক ঘষে ওষ্ঠ স্পর্শ করে। আসিল লম্বা প্রশ্বাস টেনে ফারাদের শার্ট খামচিয়ে ধরে। ফারাদ আসিলকে আবার কোলে নিয়ে সোফায় শুইয়ে দিয়ে নিচে তার ভর ছেড়ে দেয় আসিলের ওপর। হিজাব সরিয়ে গলায় চুমু দিতে শুরু করে। অন্য হাত দিয়ে আসিলের টপের বোতাম খুলতে যাবে কি, তার আগেই দরজায় টোকা পড়ে। আসিলের গলা থেকে মুখ তুলে ফারাদ বিরক্তিতে চ বলে ওঠে। আসিলের ওপর থেকে উঠে দাঁড়ালো, হিজাব ঠিক করে দিতে দিতে বলল, বাকিটা রাতে বোঝাবো। সারাদিন সন্ধ্যা ফারাদ আসিলকে নিজের চোখের সামনে বসিয়ে রেখেছিল সোফায়। উঠতে দেয়নি একটু। সোফায় বসে থাকতে থাকতে কোমর পিঠ ব্যথা হয়ে গেছে। রাতে ডিনার শেষে আসিল রুমে আসে। হঠাৎ করে পেটে ভীষণ ব্যথা অনুভব হচ্ছে তার, সাথে পা আর কোমরের নিচটায়ও। প্রথমে অনেকক্ষণ সোফায় বসে থাকার কারণ মনে হলো, ওয়াশরুমে ঢুকতে আসিল কারণ খুঁজে পেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতে আসিলকে ফারাদ হ্যাঁচকা টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। হঠাৎ এরকম হয়, আসিল ঘাবড়ে গিয়ে ফারাদের বুকের কাছে টি শার্ট মুঠো করে ধরে। ফারাদ আসিলের কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত স্লাইড করে। ততপর দুটো হাত পেছনে মুড়িয়ে ধরে নিজের আরও কাছে নিয়ে আসে। আসিল জানে এখন কি হতে চলেছে, কিন্তু সে যে অসুস্থ। কথা হচ্ছে ফারহাদকে থামাবে কিভাবে। সে যে এখন উন্মাদ হয়ে গেছে। আসিল কিছু বলার জন্য উদ্যোগী হলে ফারহাদ তার ঠোঁট জোড়া দখল করে। আসিল চুপ হয়ে যায়। চুমু এখন গভীর হয়ে কামড়ে পরিণত হচ্ছে। ঠোঁট ছেড়ে এবার গলায় নেমে আসে ফারহাদ। আসিল চোখ বন্ধ করে নেয়। কাল রাতে ঘুমের ঘোরে করা অন্যায়ের উচিত শিক্ষা পাচ্ছে সে। আসিলের যে খারাপ লাগছে তা নয়, কিন্তু সে এই সময়ে ফারহাদের সাথে ঘনিষ্ঠ হতে চায় না। ফারহাদ আসিলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজের ভর ছেড়ে দেয় আসিলের ওপর। হাত দুটো বিছানার সাথে চেপে ধরে আসিলের উন্মুক্ত কাঁধ গলা ঘাড়ে আলতো জিহ্বা টেকিয়ে সেথায় নিজের অধর বসায়। আসিল চোখ বন্ধ করে জোরে জোরে প্রশ্বাস টানছে। কোমরের ওপর থেকে শার্ট উঠিয়ে সেখানেও একই কাজ করে ফারহাদ। আসিল কাঁপতে থাকা ঠোঁটে বলে, ফারহাদ। ফারহাদ আসিলের কথা অগ্রাহ্য করে ঠোঁটে শক্ত চুমু কানে ঠোঁট স্পর্শ করতেই আসিল ঠকঠক করে কাঁপতে লাগলো। ফারহাদ এবার আসিলের নাইট ড্রেস খোলার সিদ্ধান্ত নিতেই শার্টের বোতাম খুলতে শুরু করে। আসিল ফারহাদের হাত ধরে ফেলে, শান্ত গলায় বলে, ফারহাদ আমি অসুস্থ। আসিলের কথার মানে বুঝতে পেরে ফারহাদ তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, ঠোঁটে কিছুক্ষণ চুমু খেয়ে তারপর আসিলের উপর থেকে উঠে সোজা দরজা খুলে নিচে চলে যায়। আসিল শার্টের বোতাম লাগাতে লাগাতে উঠে বসে। ফারহাদ কি রেগে গেল? বেশ কিছুক্ষণ পর আসিলকে ভুল প্রমাণ করে ফারহাদ একটা হট প্যাক নিয়ে উপরে এলো। দরজা বন্ধ, লাইট অফ করে বিছানায় আসিলের পাশে শুয়ে পড়ে। আসিলের পেটের ওপর হট ব্যাগ দিয়ে বলে, ঘুমিয়ে পড়ো। আসিল ফারহাদের দিকে হাবলার মতো চেয়ে রইল কিছুক্ষণ। তারপর সে নিজেও ঘুমের দেশে পাড়ি দিল। এরই মাঝে পেরিয়েছে অনেকগুলো দিন। ওই যে সময় প্রবাহমান, মনুষ্য জীবনে সময়ের অনেক বড় অবদান রয়েছে। তাই সঠিক সময়কে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। এই দিনগুলোর মধ্যে আসিল আর আয়েশার পরীক্ষারও সমাপ্তি ঘটেছে। পরীক্ষার দিনগুলোতে ফারহাদি আসিলকে নিয়ে আসা আর দিয়ে আসা করেছে। আয়েশা আর আসিল দুজনেরই পরীক্ষা ভালো হয়েছে। বলে রাখা ভালো, সেই রাতের পর আসিল আর ফারহাদ ঘনিষ্ঠ হয়নি। আসিলের অসুস্থতা সেরে যাওয়ার পরও তারা ইন্টিমেট হয়নি। অফিসের কাজ আর ফারিয়ার বিয়ের আয়োজন সব মিলিয়ে ফারহাদ ভীষণ ব্যস্ত সময় পার করছে। সকালে আসিলকে কলেজ ড্রপ করার পর রাতে এসে দেখতো মেয়েটা গভীর ঘুমে তলিয়ে গেছে। আজ ফারিয়া রেজওয়ান আর আয়েশা আয়ানের মেহেন্দি রাত। অনুষ্ঠানের আয়োজন ফারহাদের বাড়ির বিরাট গার্ডেনে। বাড়ি জুড়ে আত্মীয় স্বজনদের আনাগোনা। ব্যস্ত আসিল কখনো কিচেনে, কখনো উপর নিচ করেই যাচ্ছে। ফারহাদও ম্যানেজমেন্টের কাজে ব্যস্ত। মেহেন্দি রাত। ফারিয়ার আয়েশা আর সবুজ রঙের লং সুতোর কাজ করা স্কার্ট, সাথে ডার্ক পিঙ্ক কালারের 3/4 হাতা টপ। আয়না রেজওয়ান আজ ডার্ক সবুজ রঙের কুর্তা পাজামা পরেছে। ফারিয়ার আয়েশাদের হাতে মেহেন্দি আর্টিস্টরা মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। একটা সফট মিউজিক সাথে মেহমানদের হাসির শোরগোল সব মিলিয়ে পরিবেশ একদম জমে উঠেছে। ফারহাদ চিরচেনা রঙের কুর্তা পাজামা পরেছে।
সাথে বুট জুতা, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, চুলগুলো সেট করা, ড্রেসিং লুক আর হাতে জুসের গ্লাস নিয়ে আয়নের সাথে কথা বলছে। আয়ন কথা বলার মাঝে আয়েশার দিকে তাকিয়ে মুচকি হাসতে। আয়েশা লাজুক হাসি ফুটিয়ে তুলছে ঠোঁটের কোণে। এদিকে ফারহাদের চোখ খুঁজে বেড়াচ্ছে তার অ্যাঞ্জেলকে, কিন্তু কোথাও তার খোঁজ পাচ্ছে না। বারবার মেয়েটাকে তাড়াতাড়ি রেডি হওয়ার কথা বলেছে সে, কিন্তু মেয়েটার কোনো পাত্তাই নেই। এবার রাগ উঠছে ফারহাদের। হাতের কাছে পেলে খবর খালাস করবে মেয়েটার। ফারহাদ রাগী ফেস নিয়ে এগিয়ে নানুর কাছে এলো। ঝুঁকে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, ডিয়ার, তোমার পরি কই? নানু মুচকি হেসে নাতের গাল টিপে দিয়ে ফারহাদের পেছনে আঙুল দ্বারা ইশারা করে দুষ্টুমি হেসে বলল, ওই তো তোমার অ্যাঞ্জেল। ফারহাদ নানুর ইশারা অনুসরণ করে পিছনে তাকালো। পিছনে ঘুরেই তার সব রাগ মিলিয়ে গেল। তার বদলে বিরাজ করলো একরাশ মুগ্ধতা। মনে হচ্ছে মেয়েটাকে টুপ করে গিলে ফেলতে। হার্টবিট মিস করবে এবার ফারহাদ। উফ, মেয়েটা আজ তাকে মেরেই ফেলবে। সবুজ রঙের বিশাল ঘের ও হালকা কাজ করা স্কার্ট, সাদা আর হালকা সবুজ মিক্সড ফুল হাতা টপ, ম্যাচিং হিজাব, কিন্তু গায়ে সেটার কারুকাজ করা ওড়না গায়ে জড়িয়ে অনবরত এদিক সেদিক তাকিয়ে যাচ্ছে। মুখে চিন্তার ছাপ, হয়তো কাউকে খুঁজছে। ফারহাদ জোর দুটো নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল আসিলের দিকে। অন্যমনস্ক আসিলের হাত টেনে ধরতেই আসিল চমকে উঠে তাকালো ফারহাদের দিকে। কি হয়েছে? এভাবে চোরের মতো লুকিয়ে বেড়াচ্ছ কেন? আর এতক্ষণ কোথায় ছিলে? আসিল আমতা আমতা করে ইনোসেন্ট ফেস করে বলল, আসলে আমার পিছনের চেইনটা আমি কিছুতে আটকাতে পারছি না, তাই দেরি হয়েছে। আচ্ছা, আপনি প্লিজ রুমিকে ডেকে দেবেন, ভীষণ আনইজি ফিল হচ্ছে। আমি থাকতে অন্য কাউকে কেন লাগবে? ফারহাদ আসিলের হাত ধরে নিচে নানুর রুমে ঢুকে দরজা দিয়ে দিল। আসিলকে আয়নার সামনে দাঁড় করিয়ে গায়ে জড়িয়ে থাকা ওড়না সরালো। পেছন থেকে হিজাব সরিয়ে দেখলো সত্যি চেইন খোলা। ফারহাদ বাঁকা হেসে দুই আঙুলের পিঠ দিয়ে আসিলের মসৃণ পিঠ স্লাইড করতেই আসিল কেঁপে উঠল। দুই হাত দিয়ে ড্রেসিং টেবিল চেপে ধরল। কাঁপাকাঁপি আরও বেশি বাড়ল যখন নিজের পেটে ফারহাদের ঠোঁটের ছোঁয়া পেল। গভীর চুমুর সাথে বাইট করছে লোকটা। কাঁধ থেকে টপ হালকা সরিয়ে সেখানে ঠোঁটের ছোঁয়া দিতেই আসিলের দাঁত মুখ খিচে বন্ধ করে নিয়ে জোরে নিঃশ্বাস টানে। সেই রাতের পর আজ আবার ফারহাদের এরকম গভীর ছোঁয়া পাচ্ছে সে। আসিল মিনমিনে স্বরে বলল, ফারহাদ, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আসিলের কথায় ফারহাদের ঘোর কাটে। মাথা তুলে আয়নার দিকে তাকিয়ে ঠোঁট কামড়িয়ে হাসলো। অতপর চেইন লাগিয়ে আসিলের কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে অপেক্ষা করাবে না কোনো দিন, আর যা কিছু অসুবিধা হবে আমায় ডাকবে, অন্য কাউকে নয়। গট ইট? এদিকে ফারিয়ার চোখ খুঁজে বেড়াচ্ছে তার প্রিয় মানুষ কে, কিন্তু কোথাও তার দেখা মিলছে না। ঠোঁট ফুলিয়ে মুখ ছোট হয়ে গেল তার। ঠিক তখনই সমস্ত লাইট অফ হয়ে গেল। আর